এক মাসের কম সময় বাকি থাকলেও এখনো বিপিএল এর পার্টিসিপেশন মানি পরিশোধ করেনি একাধিক ফ্র্যাঞ্চাইজি। মালিকদের পরিচয় নিয়েও আছে বিতর্ক। সাকিব ইস্যুতে চাপে বোর্ড। হোয়াইট ওয়াশের মিশনে সোমবার আয়ারল্যান্ডে মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সরাসরি বিশ্বকাপে খেলতে সামর্থ্যের সেরাটা দিতে প্রস্তুত টাইগ্রাস। এবং 7 ডিসেম্বর কক্সবাজারে সাফজুই নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা দেবে বাংলাদেশ সেনাবাহিনী ও বিওএ। পার্বত্য অঞ্চলের নারী ফুটবলে ইতিবাচক সাড়া জাগানোই লক্ষ্য। দেখছিলেন শিরোনাম। এবারে বিপিএল এর খবর জানাবো। জমকালো আয়োজনে উন্মোচন হলো বিপিএল একাদশ আসরের মাস্কট। জুলাই অভ্যুত্থান থেকে অনুপ্রাণিত হয়ে যার নাম রাখা হয়েছে ডানা 36। পাশাপাশি তারুণ্যের উৎসব নামে নতুন আয়োজনের ঘোষণাও এসেছে, যেখানে কেবল ক্রিকেট নয়, ফুটবল, কাবাডি সহ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে সারা দেশ থেকে প্রতিভাবানদের তুলে আনা হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025 ও তারুণ্যের উৎসব 2025-এর 36 ডানায় ডানা 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের স্মরণে তৈরি করা হয়েছে বিপিএল এর মাস্কট। শান্তির প্রতীক পায়রার মাধ্যমে নতুন দেশ গড়ার স্লোগান এবারের আসরে। চমকের প্রত্যাশা আগে থেকেই ছিল, সে প্রত্যাশা পূরণের শুরুটাও হলো। শুধু ক্রিকেট নয়, ফুটবল থেকে শুরু করে এই আয়োজনে উপস্থিত ছিল স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও। প্রধান অতিথি হিসেবে আসেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই আয়োজন সফল করতে সরাসরি সম্পৃক্ত থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। বিপিএলকে ঘিরে নানান পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা এলো এদিন এ মঞ্চ থেকে। মুগ্ধ কর্নার থেকে বিনামূল্যে পাওয়া যাবে বিশুদ্ধ পানি, গ্যালারিতে জিরো ওয়েস্টের ব্যবস্থা সহ থাকছে আরো অনেক কিছু। যেই থিম নিয়ে করা হচ্ছে, আমার মনে হয় যে খেলা তো খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে আমরা যদি খেলাটাকে সবাইকে সম্পৃক্ত করতে পারি, যেটা আগে কখনো হয়নি, এবার নতুন করে আমরা চেষ্টা করব। আমার মনে এটা খুবই ভালো একটা উদ্যোগ। এখন যে কোনো ভালো উদ্যোগকে স্বাগত জানাতে হবে প্রথম, বাট এটা কতটুকু সাকসেসফুল হবে এটা কিন্তু শেষ হলেই বুঝে যাবে। ক্রিকেটের পাশাপাশি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে দেশ জুড়ে প্রতিভা তুলে আনার পদক্ষেপ নেওয়া হয়েছে তারুণ্যের উৎসবের ব্যানারে, যেখানে ফুটবল, ব্যাডমিন্টন, কাবাডি খেলার পাশাপাশি থাকবে সাংস্কৃতিক প্রতিযোগিতা। দেশের তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করার মাস্কট উন্মোচনের পর এবার উদ্বোধনী পর্বের অপেক্ষা। 3 দিনে 3 ভিন্ন ভেন্যুতে হবে আয়োজন। অতিথিদের নাম ঘোষণা না হলেও বড় চমক দিতে চায় আয়োজকরা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বিপিএল মাঠে গড়ানোর বাকি নেই এক মাস, অথচ এখনো পার্টিসিপেশন মানি পরিশোধ করেনি একাধিক দল। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মালিকদের পরিচয় নিয়েও আছে বিতর্ক। এসবের পাশাপাশি বিসিবিকে চাপে রেখেছে সাকিব আল হাসান ইস্যু। চ্যাম্পিয়ন্স ট্রফি তো দূরের কথা, এই অলরাউন্ডারের বিপিএলে অংশগ্রহণের সম্ভাবনাও এখন নেই বললেই চলে। 5 তারকা হোটেলে মাস্কট উন্মোচন, 3 ভেন্যুতে 3টি ভিন্ন কনসার্ট, যেখানে দেখা যাবে বিশ্ববরণ্য নামি দামি শিল্পীদের। অর্থের এত কারিগরি খরচের মাঝে উপেক্ষিত কেবল মাঠের ক্রিকেট। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের 11তম আসরে এসেও লভ্যাংশ ভাগাভাগিতে রাজি নয় বিসিবি। পাপনের নেতৃত্বাধীন বোর্ডের সমালোচনায় মুখর থাকা ফারুক আহমেদের দাবি, ঘরোয়া ক্রিকেটের সবথেকে বড় উৎসবে নাকি লাভের চেয়ে ক্ষতি বেশি। প্রতিদিন এই যে ভিক্ষুকের মতো যে স্পন্সরের কাছে যে দাঁড়ায় থাকি, কেউ টাইম দেয় না। এই ধরনের অনুষ্ঠান না করে আমাদেরকে কিছু ফান্ডিং করেন। বোর্ড সভাপতির ভাষায় বিপিএল অলাভজনক হলেও পার্টিসিপেশন ফি আদায়ে উদার বিসিবি। এখনো টাকা পরিশোধ করেনি দুর্বার রাজশাহী। অদৃশ্য ইশারায় চিটাগাং কিংসের বকেয়া 9 কোটির বেশি টাকা কমিয়ে আনা হয় 3.5 কোটিতে, যদিও সে টাকাটাও এখনো বুঝে পায়নি ক্রিকেট বোর্ড। নেগোসিয়েশন করে আমরা একটা রেট করেছি, এখনও প্রথম চেকটা পাইনি। চিটাগাং কিংসের কম ছিল, ওইটা আমরা একটা পর্যায়ে এনেছি, বাট ওই বাকি টাকাটাতে এখনও পাইনি, বাট আমি আশা করছি এই চলাকালীন সময় পেয়ে যাব। এসব বিতর্কের পাশাপাশি ফারুক আহমেদের গলার আরেক কাটার নাম সাকিব ইস্যু। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই অলরাউন্ডারের খেলা না খেলা নিয়ে সোজাসাপটা উত্তর নেই। বিসিবি সভাপতি আবারও এই ইস্যু ঠেলে দিয়েছেন সরকারের কোর্টে।
একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা দেশের জন্য খেলা এক কথা না, আপনার প্রিপারেশন হয়, টিমের জেলটা দরকার হয় খুব বেশি। সো এটা যদি করতে পারছে না এখন আসলে মানে ও আমার মনে খুব বড় একটা মেন্টাল স্টেটে নাই দেশের জন্য খেলার জন্য আমার মনে হয়। একের পর এক ইস্যুতে নতুন দায়িত্বে চাপ বাড়ছে ফারুক আহমেদের ওপর। এবারে বিপিএলের সবথেকে বড় চমক ডানা 36। শান্তির প্রতীক পায়রার উপর নির্ভর করে এই মাস্কট তৈরি করা হলেও এবারের বিপিএলকে ঘিরে শান্তি নেই। শান্তি নেই কারণ ফ্র্যাঞ্চাইজিদের সব ফ্র্যাঞ্চাইজি ফি এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি এবং সাকিব আল হাসান ইস্যুতে এখন পর্যন্ত বিসিবি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। এত সব অশান্তির ভিড়ে বিপিএলের নতুন আসর কতটুকু শান্তি যোগাবে ক্রিকেট প্রেমীদের মনে, সেটাই এখন দেখার অপেক্ষা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগে দল পেলেন তামিম ইকবাল। লখনৌ ভিত্তিক বিগ ক্রিকেট লিগ BCL নামে একটি টুর্নামেন্টের ড্রাফট হয়েছে, সেখানে এমপি টাইগার্স ফ্র্যাঞ্চাইজি $15,000 তামিমকে দলে নিয়েছে। বিগ ক্রিকেট লিগ সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে তামিমের ড্রাফট থেকে দল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবাল দূরে আছেন প্রায় 15 মাস, তবে এবছর ঢাকা প্রিমিয়ার লিগ ও BPL খেলছেন তিনি। বাংলাদেশের তারকা ক্রিকেটার এবার খেলবেন ভারতের লিগে। রাজ্য এমপি টাইগার্স তামিমকে কিনতে খরচ করেছে $15,000। এই টুর্নামেন্টে খেলবে 6 দল। এমপি টাইগার্সের পাশাপাশি টুর্নামেন্টের অন্য 5 দল সাউদার্ন স্টাম্পরান্স, রাজস্থান রেগলস, নর্দার্ন চ্যালেঞ্জার্স, ইউপি ব্রিজস্টার্স ও মুম্বাই মেরিন্স। তামিমের এমপি টাইগার্স দলে সতীর্থ হিসেবে আছেন দিলশান মুনবিরা, নামান ওঝা, স্টুয়ার্ট বিন্নি, পবন নেগি, অমিত মিশ্র, যতীন সাক্সেনা। তবে টুর্নামেন্টটি কবে শুরু হবে সেটা এখনও জানা যায়নি। তামিমের নেতৃত্বে 2024 সালে প্রথমবারের মতো ফরচুন বরিশাল জেতে বিপিএলের শিরোপা। 492 রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন তিনি। এবারে বাংলাদেশ আয়ারল্যান্ড নারী ওয়ানডে সিরিজের খবর। আইরিশদের হোয়াইট ওয়াশের মিশনে 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামছে টিম টাইগ্রাস। আগেই সিরিজ নিশ্চিত হলেও বিশ্বকাপের সমীকরণ মেলাতে এ ম্যাচেও জয় চায় জ্যোতির দলের। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 10টায়। ব্যাটে কিংবা বলে মাঠের ক্রিকেটে প্রথম 2 ম্যাচে আইরিশ নারীরা মোটেও পাত্তা পায়নি বাংলাদেশ দলের কাছে। দীর্ঘ সময় দলে না থাকার ক্ষোভ ঝাড়ছেন শারমিন সুপ্তা। নিয়মিত হাসছে তার ব্যাট। ছন্দে আছেন পিঙ্কি মুর্শিদা। নিগার তো প্রতি ম্যাচেই ঝরাচ্ছেন তার জ্যোতি। তবে সিরিজ জিতলেও 20 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে নারী চ্যাম্পিয়নশিপের টেবিলের 8 নম্বরে বাংলাদেশ। সরাসরি বিশ্বকাপে অংশ নিতে তাই এ ম্যাচেও জয়ের কোনো বিকল্প নেই। টানা খেলার মধ্যে থাকায় ম্যাচ ডের আগের দিন ঐচ্ছিক অনুশীলন করেছেন কেবলই একাদশের সুযোগ না পাওয়া ক্রিকেটাররা। অন্যদিকে অন্তত শেষ ম্যাচটা জিতে হোয়াইট ওয়াশ এড়াতে চায় আয়ারল্যান্ড। 36 বছর বয়সে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে আইসিসির দায়িত্ব গ্রহণ করলেন জয়শা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থ চেয়ারম্যান হয়ে নারী ক্রিকেটের উন্নতিতে আরও জোর দেওয়ার কথা জানান তিনি। এছাড়া 2028 এর লস অ্যাঞ্জেলেস অলিম্পিক নিয়েও পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। অলিম্পিক দিয়ে বিশ্বের বুকে ক্রিকেট আরও বেশি জনপ্রিয় হবে বলে বিশ্বাস জয়শার। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণের দায়িত্ব যে জয় শাহ পাচ্ছেন সেটা চূড়ান্ত হয়েছিল বেশ কমাস আগেই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে গুঞ্জন ছিল নির্ধারিত সময় দায়িত্ব গ্রহণ না করা নিয়ে। অবশেষে দূর হয়েছে সব শঙ্কা। ইতিহাস গড়ে আইসিসির সর্বোচ্চ চেয়ারে বসেছেন জয় শাহ। দায়িত্ব নিয়েই জানিয়েছেন তার ভবিষ্যৎ পরিকল্পনা। গণমাধ্যমের খবরে আসে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক নিয়ে সুরাহা না হওয়ায় দায়িত্ব নেবেন না জয় শাহ। তবে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না আসলেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যে হচ্ছে হাইব্রিড মডেলে সেটা একরকম চূড়ান্তই। তাই এবার নির্ধারিত সময়েই তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন সাবেক চেয়ারম্যান গ্রেগ বার্কলে। আইসিসির ইতিহাসের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান এখন 36 বছর বয়সী জয় শাহ। আইসিসির চতুর্থ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জয় শাহ। জানিয়েছেন 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক নিয়ে তার ভাবনার কথা। আমি আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে গর্বিত। আমার উপর আস্থা রাখার জন্য আইসিসির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ক্রিকেটের একটা ভালো সময়ে আমি দায়িত্ব নিয়েছি। আমরা 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য প্রস্তুত হচ্ছি। এর মাধ্যমে বিশ্বের বুকে ক্রিকেট আরও বেশি জনপ্রিয় হবে। গেল কয়েক বছরে নারী ক্রিকেটে উন্নতি হয়েছে অনেক, তবে আরও বেশি উন্নতি করতে জোর দেবেন বলে জানান নতুন চেয়ারম্যান। পুরুষদের ক্রিকেটের মতো বিভিন্ন ফরম্যাটে সমান জনপ্রিয়তা এবং নারী ক্রিকেটে পরিধি বাড়ানো এখন বড় চ্যালেঞ্জ। ক্রিকেট বিশ্বব্যাপী ছড়ানোর সম্ভাবনা অপরিসীম। আমি আইসিসি সদস্য দেশগুলোর সঙ্গে একসাথে কাজ করার অপেক্ষায় আছি, যাতে নারীদের ক্রিকেট অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারি।
এর আগে 2019 সাল থেকে বিসিসিআই সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন জয়শা। 2021-এ হয়েছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান। তামিম হোসেন, সময় সংবাদ। বাংলাদেশ সেনাবাহিনী এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আগামী 7 ডিসেম্বর সাবজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিওএ ডিজি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামস এ খান। পার্বত্য অঞ্চলের নারী ফুটবলারদের মাঝে ইতিবাচক সাড়া তৈরি করতে এই সংবর্ধনা কক্সবাজারে আয়োজন করা হবে বলে জানান তিনি। দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জেতায় বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে সংবর্ধনা পেয়েছেন নারী ফুটবলাররা, কিন্তু সবাইকে নিয়ে বড় পরিসরে এখনো জমকালো আয়োজন চোখে পড়েনি। এবার সেই অপূর্ণতা ঘোচানোর উদ্যোগ নিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে মিলে কক্সবাজারে জাঁকজমকপূর্ণ এই সংবর্ধনার পরিকল্পনা হাতে নিয়েছে বিওএ। 2 দিনব্যাপী এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে ইনানী বিচে। তবে ফুটবলারদের নিয়ে মূল আয়োজন 7 ডিসেম্বর হওয়ার সম্ভাবনাই বেশি। সেখানে সংবর্ধনার পাশাপাশি ফুটবলারদের দেয়া হবে 1 কোটি টাকার অর্থ পুরস্কার। যেখানে এই অনুষ্ঠানটা স্টেজ করবে সেটা হলো কক্সবাজার, আপনারা জানেন, ইনানী বিচে। তো সেখানে যারা আছে প্রতিষ্ঠান, যেখানকার সরকারি অনুষ্ঠানটা করবে সেনাবাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, এই দুইটার সমন্বয়ে আমরা তাদেরকে সম্বর্ধনা দিব। পুরস্কৃত তো করা হবেই, সেটাকে যতটুকু আড়ম্বর করা যায় সেটার জন্য একটা কালচারাল অনুষ্ঠান করা হবে, সেটার জন্য সেইভাবে তাদেরকে দেওয়া হবে, তাদের জন্য একটা ডিনার থ্রো করা হবে। দেশের নারী ফুটবলে পার্বত্য অঞ্চলের অবদান আলাদা করে উল্লেখ করার মতো, সেই বিষয়টি বিবেচনায় রেখেই এই সংবর্ধনা কক্সবাজার আয়োজন করার পরিকল্পনা সংশ্লিষ্টদের। এর ফলে পার্বত্য অঞ্চলের নারী ফুটবলারদের মাঝে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে বিওএ। দেশটা তো বাংলাদেশ, পুরোটাই বাংলাদেশ, এবং হ্যাঁ, ওদের একটা সিংহ অংশীদারিত্ব তো রয়েই গেছে এই খেলায়, যে আমাদের জয় এসছে, সেখানে ওদের কন্ট্রিবিউশন অস্বীকার করা যাবে না। তো আমরা বৃহত্তর চিটাগাং বিভাগেই অনুষ্ঠানটা করছি, আর সেখানের ভিতরে সবচেয়ে নান্দনিক যে জায়গাটা সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, যে কক্সবাজারকে সিলেক্ট করে। এর আগে সাফ জয়ীদের 1 কোটি টাকা পুরস্কার দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়াও ফুটবল ফেডারেশন ঘোষণা দিয়েছে 1.5 কোটি টাকা পুরস্কারের। কক্সবাজারের অ্যাডভার্টাইজমেন্ট। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। রংপুরের পীরগঞ্জ থেকে বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন ফুটবলার হতে। এরপর পড়াশোনায় বিরতি দিয়ে অংশ নেন মালয়েশিয়ার অনুষ্ঠিত আয়রনম্যান 70.3-এ, আর সেখানেই করেন বাজিমাত। নিজের ক্যাটাগরিতে দ্বিতীয় তো হয়েছেনই, যোগ্যতা অর্জন করেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণেরও। পাশাপাশি নাম লিখিয়েছেন দেশের প্রথম আয়রন লেডি হিসেবে। মারিয়া ফেরদৌসি আখতারের গল্প শুনেছেন সহকর্মী সাব্বির মিথুন। আয়রন লেডি বা লৌহ মানবী, আমার সঙ্গে আজকে যিনি আছেন তিনি বাংলাদেশের প্রথম লৌহ মানবী। শুধুমাত্র নামের জন্য না, কাজের ক্ষেত্রেও এই মেয়েটি প্রমাণ করেছেন যে তিনি আসলেই আয়রন লেডি। আমার সাথে আছেন মারিয়া। মারিয়া, আপনাকে স্বাগতম সময় সংবাদকে সময় দেওয়ার জন্য। এবং আমি একটু আপনার মুখে শুনতে চাই এই আয়রন লেডির সাথে আপনার নামের সম্পৃক্ততার আসলে শুরুটা কীভাবে? ভাইয়া, আমি মূলত বিকেএসপির ফুটবল প্লেয়ার ছিলাম। তো সেখান থেকে 2023 সালে আমি HSC পাশ করে বের হই। তারপর ঢাকা আসি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। রিলস ভিডিও দেখতে দেখতে আরাফাত ভাইয়ার ভিডিও আসে, তো ওখান থেকে এটা আমি আবার লোহা মানো, আবার এটা কি যে ছেলেরাই শুধু পারে মেয়েরা পারে না। 21 কিলো দৌড়েছি, তার মানে এটা সম্ভব। আমি কেজি স্কুলে যাইতাম ব্রাইট স্টারে, তো ওখানে সাইকেল চালায় যাইতাম। তো সাইকেলে একটা ছিল আমার অভিজ্ঞতা, আরেকটা আছে সেটা হচ্ছে সুইমিং। তো দুইটা পারি, এটা একটু কষ্ট করলে বা আমি চেষ্টা করলেই পারবো। তো ওখান থেকে গিয়ে আমার শুরু হয়। তারপরে রেজিস্ট্রেশন করার পরে মোটামুটি প্র্যাকটিস করার পরে গিয়ে আমি আয়রনম্যানের কম্পিটিশনে যাই। বাসায় জানতো যে আমি ঢাকায় কোচিং করছি, আমি ঢাকায় পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে। আদৌ আমি ভর্তি হয় নাই। 8 ঘন্টা
18 মিনিটে আমি সম্পূর্ণ করি এবং হচ্ছে আমার এজ ক্যাটাগরিতে 18 থেকে 24 আমি ফার্স্ট রানার আপ হই। আমরা নর্মালি একটু হাঁটলেই আসলে অধৈর্য হয়ে যাই, সেখানে একটা লম্বা ম্যারাথন শেষ করলেন আপনি, তারপরে সুইমিং, তারপরে সাইক্লিং। এই আসলে মোটিভেশনটা আপনি কোথা থেকে পেলেন এবং এইটা অ্যাকচুয়ালি আপনার নিজের লাইফে কতটুকু ইম্প্যাক্ট ফেলে? যখন আমি সুইমিং শুরু করি তখন হচ্ছে ভাবি যে হচ্ছে গিয়ে মাত্র শুরু করলাম, আবার সুইমিং শেষ করে সাইকেলিংয়ে যখন যাই তখন সুইমিংকে ভুলে গিয়ে সাইকেল মানে মাত্র শুরু করলাম এটা ভাবি, তারপর সাইকেলিং শেষ করে সাইকেলিংকে ভুলে গিয়ে আমি ভাবি যে হচ্ছে মাত্র দৌড় শুরু করলাম। আপনি মালয়েশিয়াতে একটা জায়গায় পার্টিসিপেট করেছেন, নিজেকে এটার ক্যারিয়ারও হয়তো করতে চাচ্ছেন, কিন্তু আসলে এটার ফিউচারটা কি? আমি হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে চান্স কোয়ালিফাই হই স্পেনে, এটা হচ্ছে 25 সালে নভেম্বর মাসে আছে। তো আমার টার্গেট আছে যদি আমি আমার পৃষ্ঠপোষকতা বা আমি যদি স্পন্সর পাই তাহলে আমেরিকাতে ফুল আয়রনম্যান হাওয়াইতে আমার খেলার ইচ্ছা আছে। মারিয়া, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। দেশের পতাকা উঁচিয়ে ধরেন এবং আরও আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের ব্যাপ্তি ছড়িয়ে দেন। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের প্রথম আয়রন লেডি মারিয়ার সাথে, যার স্বপ্ন দেশের পতাকাটাকে আরও বিভিন্ন বৈশ্বিক আসরে ছড়িয়ে দিবে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। আবারও দেশের বাইরের ক্রিকেটের খবর জানাবো। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে ভারতের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে নিজেদের স্বার্থ হাসিল করার সুযোগ খুঁজছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হলে আইসিসির রাজস্ব আয় থেকে নিজেদের বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে পিসিবি। এ নিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে প্রশ্ন করা হলে বিষয়টি ধোঁয়াশার মধ্যে রেখে দেন তিনি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আদা জল খেয়ে নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের সঙ্গে বাকযুদ্ধে নিজেদের স্বার্থ হাসিলের সুযোগ খুঁজছে পিসিবি। আইসিসিকে একের পর এক টোপ ফেলতেও ভুল করছে না মহসিন নাকভির বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে কদিন আগেও বেশ বড় গলায় কথা বলেছিলেন পিসিবি চেয়ারম্যান। আইসিসিকে কড়া বার্তা দিয়ে হাইব্রিড মডেলের বিকল্প ভাবার কথা জানিয়ে দেন তিনি। তবে সেই হাইব্রিড মডেল নিয়ে সুর নরম করেছে আয়োজক দেশটি। এই মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে নাকি রাজি পিসিবি, তবে সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে দুটি প্রধান শর্ত। এমন সংবাদ এখন পাকিস্তানের গণমাধ্যমে, যেখানে লাভবান হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে এখন পর্যন্ত আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। তবে পাকিস্তান সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় নিজেদের স্বার্থের জন্য হাইব্রিড মডেলে রাজি হয়েছে পিসিবি। তবে এর জন্য আইসিসিকে মানতে হবে তাদের দুটি শর্ত, যার প্রথমটি আইসিসির মোট রাজস্ব আয় থেকে পিসিবির বরাদ্দ বাড়াতে হবে। এদিকে এবার হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হলে 2031 সাল পর্যন্ত ভারতে আইসিসির যত ইভেন্ট থাকবে সবগুলোতে পাকিস্তানের জন্য হাইব্রিড মডেল রাখতে হবে। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে কৌশলী পিসিবি চেয়ারম্যান। এই মুহূর্তে এটা নিয়ে বেশি কথা বলা উচিত হবে না, এতে সবকিছু পণ্ড হয়ে যেতে পারে। আমরা আমাদের কথা আইসিসিকে জানিয়েছি, ভারত তাদেরটা জানিয়েছে। তবে এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেন দুই দেশের লাভ হয়। আমরা শুধু দেখব কোনো কিছু যেন এককভাবে না হয়। ক্রিকেটের ভালোর জন্য যা করতে হয় সেটা করব। এমন যেন না হয় ভারত আমাদের দেশে খেলতে আসবে না আর আমরা বারবার খেলতে যাব। বর্তমানে আইসিসির আর্থিক মডেল অনুযায়ী রাজস্ব আয়ের 38.5% পায় বিসিসিআই, যা বছরে প্রায় 3000 কোটির কাছাকাছি। আর পিসিবি পায় মাত্র 5.75%, যা প্রায় 424 কোটির কাছাকাছি। তবে হাইব্রিড মডেলের জন্য আইসিসি পাকিস্তানের শর্ত মানলে এ সংখ্যা আরও বাড়তে পারে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এক মাসের কম সময় বাকি থাকলেও এখনো বিপিএল এর পার্টিসিপেশন মানি পরিশোধ করেনি একাধিক ফ্র্যাঞ্চাইজি। মালিকদের পরিচয় নিয়েও আছে বিতর্ক। সাকিব ইস্যুতে চাপে আছে বোর্ড। এবং 7 ডিসেম্বর কক্সবাজারে সাবজয়ী নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা দেবে বাংলাদেশ সেনাবাহিনী ও বিওএ। পার্বত্য অঞ্চলের নারী ফুটবলে ইতিবাচক সাড়া জাগানোই লক্ষ্য। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনের সঙ্গেই থাকুন সময়ের।